সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য সাজেশন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের বেশ কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের সাজেশন ভিডিও পরপর এরকম চলতে থাকবে, তোমরা সিরিজগুলো ভালো করে দেখো। তোমাদের দেখো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে মানে আমি এখন যেগুলো করাবো এগুলো হচ্ছে মেনলি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের মোটামুটি 15 থেকে 16টা কিন্তু শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে? তো শর্ট কোশ্চেন কিন্তু ঠিকঠাক করে করতে হবে। তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবে, অবশ্যই আশা করি প্র্যাকটিস করছো সকলে। তো আমি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করব তোমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, নিজেরা যদি পারো খুবই ভালো, ঠিক আছে? অ্যান্সারগুলো মেলানোর চেষ্টা করবে। যেগুলো যেগুলো পারবে না সেগুলোকে তোমরা একটা কাজ করবে, সেগুলোকে খাতায় ছোট্ট করে নোট করে নেবে। যেগুলো পারবে সেগুলো নোট করার প্রয়োজন নেই, সময় নষ্ট করো না, ঠিক আছে? যেগুলো পারবে না, মনে হচ্ছে যে এই কোশ্চেনটা একটু নতুন টাইপের কোশ্চেন, সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই নোট করে নেবে। চলো, প্রথমে বলছে যে মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হলো। তো মাত্রা নেই কিন্তু একক আছে, এরকম রাশি কি আছে? দেখো, চাপের একক মাত্রা দুটোই আছে, বেগেরও তাই, ক্ষেত্রফলেরও একক এবং মাত্রা কিন্তু দুটোই রয়েছে। কিন্তু এই যে ঘনকোণ, ঘনকোণের কিন্তু আমরা জানি এর মাত্রা নেই, এটা একটি মাত্রাবিহীন ভৌত রাশি, কিন্তু এর একক আছে। ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান, রেডিয়ান, তাই তো? আর কোণও তাই, কোণের ক্ষেত্রে রেডিয়ান, আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এবার দেখো এখানে বাকি যে ইনফরমেশানগুলো আছে, যেমন চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল। পাস্কাল। বেগের যদি একক বলে, বেগের একক কী হবে? বেগ মানে হচ্ছে তোমার এসআইতে আমরা বলছি মিটার পার সেকেন্ড, তাই তো? মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বেগ মানে কি? বেগ মানে সরণ বাই সময়, তাহলে মিটার পার সেকেন্ড। আর ক্ষেত্রফল কী হবে? মিটার স্কোয়ার বা বর্গ মিটার হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, একই মাত্রা বিশিষ্ট ভৌত রাশি জোড় কোনটি? একই মাত্রা বিশিষ্ট ভৌত রাশির জোড় তোমাদের আমি ফার্স্ট ক্লাসে অনেকবার করে বলেছিলাম। দেখো কি কি আছে: সরণ এবং কার্য, বল এবং ভরবেগ, কার্য এবং শক্তি, নাকি কার্য এবং ক্ষমতা। তো সরণ আর কার্য এটা তো হবেই না, কারণ সরণ কার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, বল ইন্টু সরণ। তো এটা হবে না, তোমরা জানো এগুলো, আমি বলে দিচ্ছি, একেবারে অ্যান্সার বলছি, এটা হচ্ছে কার্য এবং শক্তি। ঠিক আছে, কার্য এবং শক্তি এই বলছে যে একই মাত্রা বিশিষ্ট ভৌত রাশি। এককগুলো দেখো, কার্যের একক কী হয়? কার্যের একক হচ্ছে তোমার জুল। শক্তির একক কি? শক্তির এককও জুল। তোমাদের বলেছিলাম কার্য এবং শক্তির দুটোরই কিন্তু মাত্রা এবং একক দুটোরই সেম সেম। দেখো কার্যের মাত্রা হচ্ছে ml/t-2 পাওয়ারে আর কি। তো এটা শক্তিরও এবং কার্য দুটোরই ml/t-2, ঠিক আছে? নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, একজন বালক পূর্ব দিকে 12 কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে 5 কিমি গেল। ধরো এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক। তো পূর্ব দিকে কত কিমি গেছে? 12 কিমি গেছে, এবং সেখান থেকে উত্তর দিক মানে উপরের দিক ধরতে হবে, সেটা হচ্ছে 5 কিমি গেছে। তো বলছে যে ওই বালকটির স্মরণ কত হবে? তো স্মরণ মানে দেখো এইভাবে গিয়ে এভাবে গেছে, কিন্তু আমাদের স্মরণ মানে হচ্ছে ফার্স্ট পজিশন, ধরো এ বি সি। তো এ আর সি এর যে পজিশান সেটাই হয়ে যাবে আমাদের স্মরণ, ঠিক আছে? এ আর সি এর যে পজিশান সেটাই হয়ে যাবে স্মরণ। তাহলে এসি এর মানটা আমাদের বের করতে হবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ যদি আমরা বের করি √(, কী হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? 144 যোগ কত? 25 হয়ে যাচ্ছে 169, মানে হচ্ছে 13। তাহলে 13 কিলোমিটার, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের স্মরণ 13 কিলোমিটার। অপশান বি হবে সঠিক অ্যান্সার, 13 কিলোমিটার। বালকটির স্মরণ হবে 13 কিলোমিটার। পরেরটা দেখো, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত সেটা হলো। তাহলে রকেটের গতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? রৈখিক ভরবেগ, গতিশক্তি, ভর, নাকি কৌণিক ভরবেগ? এটা অবশ্যই রৈখিক ভরবেগ হবে। তোমাদের রৈখিক ভরবেগের পোর্শনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার করে বলছি, সেখান থেকে প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে, ঠিক আছে? রৈখিক ভরবেগ খুব ভালো করে তোমরা পড়বে। নেক্সট দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি হলো। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিও কিন্তু পরীক্ষায় দেয়, দুটো ত্রুটি আছে। এখানে কি বলছে? একটি পরমাণুর তড়িৎ প্রবেশতা ব্যাখ্যা করতে পারে না, পরমাণুর তড়িৎ প্রশমতা ব্যাখ্যা করতে পারে না। 2 বলছে এটি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না।
আর 3 নম্বর বলছে এটি পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তো এখানে আর ডিতে বলছে বি এবং সি উভয়ই সঠিক। অ্যান্সার অবশ্যই ডি হয়ে যাবে। কারণ দেখো এটি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। আমরা দেখেছি রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে সেখানে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষে এরকম করে ঘুরতে থাকে, তাই তো? ইলেকট্রনগুলো বাইরের কক্ষে এরকম ঘুরতে থাকে। তো ইলেকট্রনগুলো যদি বাইরের কক্ষে ঘুরতে থাকে সেগুলো কি হবে, মানে একটা সময় শক্তি ক্ষয় করে 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 সেটা কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হয়ে যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে মানে যে পরমাণুটার অস্তিত্বই থাকবে না। তার জন্যই পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না, এটা বলা হয়েছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে পরমাণুর যে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এটাও একটা পয়েন্ট। বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। অ্যাকচুয়াল কী হয়, ধরো ইলেকট্রন কীগুলো অনবরত যে শক্তি বিকিরণ করছে, চারপাশে তো ঘুরছে, শক্তি বিকিরণ করছে। এবার শক্তি বিকিরণ করলে কিন্তু সেগুলো অবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় যে পরমাণুর বিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়, ঠিক আছে? পরমাণুর বিচ্ছিন্ন বর্ণালী দেখা যায়। অর্থাৎ তিনি এই মডেল মানে এই দুটো ব্যাপার ত্রুটি রয়েছে আর কি। তাহলে বি এবং সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নিউক্লিয়াসের অভ্যন্তরে যে বলের প্রভাবে তীব্র আকর্ষণী বল সৃষ্টি হয় তাকে কি বলা হয়? নিউক্লিয়াসের অভ্যন্তরে যে তীব্র আকর্ষণী বল সৃষ্টি হয় সেটা হচ্ছে নিউক্লিয় বল বলা হয়। দেখো পরমাণুর যে কেন্দ্র আছে, কেন্দ্রে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? তো প্রোটন এবং নিউট্রনের মধ্যে কিন্তু একটা যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাই কিন্তু নিউক্লিয় বল। নেক্সট বলছে যে এন মৌল কোনো পদার্থে উপস্থিত অণুর সংখ্যা কত হবে? দেখো আমরা যদি বলি এক মোল যে কোনো পদার্থের অণুর সংখ্যা হয়ে যাবে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অর্থাৎ 6.022 ইন্টু 10^23, ঠিক আছে? 10^23 সংখ্যক থাকে, অণুর সংখ্যা এত থাকে। এবার দেখো 6.022 ইন্টু 10^23, এটা তো বললাম, আর সেটাকে এখানে এনএ দ্বারা প্রকাশ করেছে। তাহলে এক মোলের ক্ষেত্রে যদি এনএ হয় তাহলে এন মোলের ক্ষেত্রে কতগুলো থাকবে? তাহলে এন ইন্টু এনএ হয়ে যাবে, ঠিক আছে? এন ইন্টু এনএ, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে আবার তোমাদের 1 নম্বরের 7টা কোশ্চেন ছিল এই সেটে, আর 2-এরগুলো দেখো এখানে 9টা কোশ্চেন রয়েছে। শূন্যস্থান পূরণ করি। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু আমরা দৈর্ঘ্যের একক বলতে পারি, আলোকবর্ষ দৈর্ঘ্যের একক বলা যায়। তাছাড়া এটা বা দূরত্বের একক বলা যায়, আলোকবর্ষ দূরত্বের একক বলা যায়, বা আলোকবর্ষ কিন্তু মৌলিক এককও বটে, ঠিক আছে? আলোকবর্ষ হচ্ছে একটি মৌলিক একক। নেক্সট দেখো, অ্যাকচুয়াল এটা মৌলিক একক না লিখে এর দৈর্ঘ্যের একক তোমরা লিখতে পারো, দৈর্ঘ্য বা দূরত্বের একক। একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও। মাত্রাহীন ভৌত রাশি কী হতে পারে? এটা অ্যান্সার হতে পারে ধরো আপেক্ষিক গুরুত্ব হতে পারে, বিকৃতি হতে পারে, বিকৃতি, ঠিক আছে? তারপরে কোণ হতে পারে, আমরা একটু আগেই দেখছিলাম কোণ হতে পারে, ঘনকোণ হতে পারে, ঠিক আছে? এগুলো সবগুলোই অ্যান্সার হতে পারে, তোমার যেটা ভালো লাগে সেটা অ্যান্সার লিখে নেবে। তাছাড়াও রয়েছে যেমন প্রতিসারাঙ্ক, আচ্ছা ওগুলো তোমাদের নেই। নেক্সট দেখো, কোন মূল রাশির একক সিজিএস এবং এসআই দুই পদ্ধতিতেই সেম, অভিন্ন? তো 2-এর প্রশ্নের অ্যান্সার কি হবে? মূল রাশিগুলো আমাদের দৈর্ঘ্য, ভর, সময় ছাড়াও আরও রয়েছে অনেকগুলো, 7টা তো আছে। এবার দেখো সিজিএস এবং এসআই পদ্ধতি দুটোতেই সেম, সেটা হচ্ছে সময়ের একক, ঠিক আছে? দুটোরই কী হয়, মানে সময়ের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে আমাদের সেকেন্ড, এসআই পদ্ধতিতেও সেকেন্ড হয়ে যায়, ওকে? সময়ের একক সিজিএস পদ্ধতিতে সেকেন্ড এবং এসআই পদ্ধতিতেও কিন্তু সেকেন্ড হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, এখানে বলা আছে বেগ সময় লেখচিত্রের যে নতি সেটা কি নির্দেশ করে? দেখো বেগ সময় যে লেখচিত্র, বেগ সময় আমরা যদি এটাকে সময় লিখি আর এটাকে যদি বেগ রাখি, তাহলে এই যে বেগ সময় লেখচিত্রের যে নতি সেটা হচ্ছে ত্বরণকে নির্দেশ করে। কি লিখবে? এটা ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে
একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব। প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব। দেখো তোমাদের শর্ট কোশ্চেনগুলো কিন্তু এই ধরনের একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে, সেগুলোকে তোমাদের ঠিকঠাক করে করতে হবে। তার জন্য কিন্তু প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে এগুলো আয়ত্তে আসবে, তত ভালো এক্সাম দিতে পারবে। কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত নেয় বলছে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব। তো একক বিচ্ছিন্ন বল আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কী শিখেছি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তা আমরা যদি শুধু বলি যে শুধুমাত্র তোমার ক্রিয়া হবে, প্রতিক্রিয়া হবে না, সেটা কিন্তু হবে না। তাহলে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব, অর্থাৎ ক্রিয়া থাকলে সেটার প্রতিক্রিয়াও কিন্তু হবে। আমরা যেমন বলি যেমন কর্ম তেমন ফল, তাই না? তো সেটাও অনেকটা সেই রকম। তাহলে এটা অ্যান্সার হবে তৃতীয় গতিসূত্র। কি হবে? তৃতীয় গতিসূত্র। নেক্সট, সত্য মিথ্যা। দ্রুতি শূন্য হলে বেগ শূন্য নাও হতে পারে। এটা মিথ্যা, অবশ্যই মিথ্যা হবে। কারণ দেখো, দ্রুতি শূন্য হলে বেগ শূন্য নাও হতে পারে বলছে। দ্রুতি শূন্য হলে বেগ অবশ্যই শূন্য হবে, মাস্ট। ঠিক আছে, দ্রুতি যদি শূন্য হয় তাহলে বেগ তো অবশ্যই শূন্য হবে। কিন্তু বেগ শূন্য হতে পারে, দ্রুতি শূন্য নাও হতে পারে, সেরকম কন্ডিশন হতে পারে যে বেগ শূন্য কিন্তু দ্রুতি শূন্য নয়, সেটাও হতে পারে। দ্রুতি শূন্য কখন হয়? দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে তো আমাদের দ্রুতি শূন্য হয়ে যাচ্ছে। আর বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। এখন দেখো, অতিক্রান্ত দূরত্বই যদি শূন্য হয় তাহলে সরণ তো হচ্ছেই না, সরণও শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের বেগের মানও কিন্তু শূন্য হয়ে যাবে। নেক্সট দেখো, কোনো বস্তুর ভর বাড়লে তার জাড্যের পরিবর্তন কীরূপ হয়? ভর যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তার জাড্য বাড়বে, জাড্য কিন্তু বাড়বে বা বৃদ্ধি পাবে। ঠিক আছে। নেক্সট দেখো, আর ব্যাসার্ধের বৃত্তপথে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করলে সরণ কত হবে? তোমাদের করিয়েছি অলরেডি, আমি অনেকবার বলেছি। তো আর ব্যাসার্ধের কোনো বৃত্তপথে যদি সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করে সেক্ষেত্রে সরণ শূন্য হয়ে যাবে। আমরা জানি যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি একই জায়গায় হয় সেক্ষেত্রে কিন্তু সরণ শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে সরণ কত হবে? সরণ কিন্তু শূন্য হবে, শূন্য হবে। শূন্যস্থান পূরণ করো। এসআইতে রৈখিক ভরবেগের একক কি? একক লিখতে বলছে। তো এসআই পদ্ধতিতে রৈখিক ভরবেগ, বারবার করে বলছি রৈখিক ভরবেগ খুব ভালো করে পড়বে। তো এটা কি হবে? এটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড এভাবে লিখতে পারো, বা কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 অর্থাৎ সেকেন্ড ইনভার্স, এভাবেও কিন্তু লিখতে পারো। তো এভাবে লিখে দেবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল এসআইতে রৈখিক ভরবেগের একক। তুমি যা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। পরমাণুর কোন অংশে নিউট্রন এবং প্রোটন অবস্থান করে? তাহলে নিউট্রন এবং প্রোটনগুলো কোথায় অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে মানে পরমাণুর নিউক্লিয়াসে লিখবে। ঠিক আছে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। পরের প্রশ্ন দেখো, যে পাম পুডিং মডেল বা আমরা ওয়াটারমেলন মডেল বলি, তো এর ধারণা কোন বিজ্ঞানী দেন? তো পাম পুডিং মডেল এর ধারণা কোন বিজ্ঞানী দেন? এটা কি হবে? এটা হচ্ছে বিজ্ঞানী জে থমসন। ঠিক আছে, বিজ্ঞানী জে থমসন, যিনি কি আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন। তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। আচ্ছা, তোমাদের জন্য কয়েকটা কমেন্ট তোমরা করবে, যেমন প্রোটন কে আবিষ্কার করেন এটা বলবে, আর হচ্ছে নিউট্রন কে আবিষ্কার করেন এটাও তোমরা কমেন্ট করবে। এই দুটো তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তারপরে দেখো 1 মোল জলের ভর কত? জলের আমরা যদি সংকেত দেখি H2O, তাহলে H2O যদি জলের সংকেত হয়ে থাকে
তাহলে হাইড্রোজেনের যে হাইড্রোজেন পরমাণু কি হয়, এর 1 × 2, তাহলে হাইড্রোজেনের আমাদের পারমাণবিক ভর হচ্ছে তোমার 1 হবে, পারমাণবিক ভর 1। আর অক্সিজেনের পারমাণবিক ভর কত হয়, অক্সিজেনের হচ্ছে 16। ঠিক আছে, অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 16 আর 2 কত হয়ে যাবে, 18 অ্যান্সার হবে। তাহলে 1 মোল জলের ভর হবে 18 গ্রাম, 18 কী হবে, গ্রাম হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো। তো তোমাদের এই প্রশ্নগুলোই আলোচনা করার ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যদি এই ধরনের ভিডিও যদি আরও চাও তোমরা কমেন্ট করবে, তাহলে আমি সেই হিসেবে তোমাদের ভিডিও দেবো। ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।